বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজকে একটি দেশেরই খবর বলবো। সেই খবরটা হয়তো আপনারা এর মধ্যে গতকালের টিভি নিউজে বা আজকে সকালে পেপারে হয়তো পড়ে থাকবেন বা শুনে থাকবেন। তো সেই নিউজটা হচ্ছে যে 2 সপ্তাহ অপেক্ষার পর, বিভিন্ন সাসপেন্সে বিভিন্ন ঘটনা ঘটার পর ফাইনালি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী গতকাল শপথ গ্রহণ করেছেন। এই কে মুখ্যমন্ত্রী এইটা নিয়ে ওখানে যারা ক্ষমতায় এসেছে মহায়ুতি জোট আছে, যে বিজেপি, একনাথ শিন্দে শিবসেনা আর অজিত পাওয়ার এনসিপি, এদের মধ্যে একটা টানাটানি চলছিল। অজিত পাওয়ার যদি প্রথম থেকে বলে দিয়েছিলেন যে বিজেপির থেকে মুখ্যমন্ত্রী হোক, কিন্তু একনাথ শিন্দে বিভিন্ন রকমের টালবাহানা করছিলেন, আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, এই জাতীয় বিভিন্ন রকমের। তারপর আমার ছেলেকে করতে হবে, ডেপুটি প্রাইম মিনিস্টার যদি হতে হয় আমি হব না। তারপর বাড়ি চলে গেছিলেন, গ্রামের বাড়ি, সেখান থেকে আবার ফিরে আসা, এসব নিয়ে বেশ কয়েক প্রস্ত নাটক হয়েছে। তারপর ফাইনালি দেখা গেল যে একনাথ শিন্দে টোন ডাউন করে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টারের হিসাবে শপথও নিয়েছেন। এখন এর পিছনে কারণটা হচ্ছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি, 132টা সিট আছে বিজেপির, এবং তাতে আবার 5 জন সঙ্গে যে ছোট দলগুলোর জোট একটা করে যারা জিতে এসছে, তারা মিলিয়ে মোট 137টা হয়ে যাচ্ছে। আর ওখানে সরকার করতে গেলে 145টা এমএলএ লাগবে, বিধায়ক লাগবে, মোট 288টা সিটের মধ্যে। ফলে সেটা, আর যদি সবগুলো মিলিয়ে ধরা হয় তাহলে তো ওখানে একটা বিরাট সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে যে এই জোটের আছে। 288-র মধ্যে মোট 230, মানে বিজেপি, একনাথ শিন্দে শিবসেনা এবং অজিত পাওয়ার এনসিপি মিলিয়ে, তো একটা বিশাল জয়। তো এই জয়ের পর সেখানে কালকে শপথ গ্রহণটা হয়েছে, সেটা আজাদ ময়দানে হয়েছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে একনাথ শিন্দে ডেপুটি চিফ মিনিস্টার এবং দেবেন্দ্র ফডনবিস চিফ মিনিস্টার হবে। এটার সম্ভাবনাই বেশি, কারণ দেবেন্দ্র ফডনবিস কেন চিফ মিনিস্টার হবে তার পিছনে যে যুক্তিগুলো কী আছে সেটাও আমি বিস্তৃত একটা ভিডিওতে বলেছিলাম। আপনারা সেটা না দেখলে সেটা দেখে থাকতে পারেন। তো এর মধ্যে এর পিছনে অনেকগুলো ঘটনাও ঘটেছে। ঘটনা হচ্ছে কি যে ওই যে বিরোধী দল, তাদের মধ্যে কেউ বলছে আর কি, যে বিরোধী দলের মধ্যে থেকে অনেকে হচ্ছে কি যে ব্যাপারটাকে নিয়ে একটু যাতে গোলমাল হয় এবং একনাথ শিন্দে যাতে বেরিয়ে আসে জোট ছেড়ে, বা কোনোভাবেই যাতে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকে, সেটা ব্যাপারে বিরোধীরা নাকি পিছন থেকে চেষ্টা করেছিল, এবং সেটাকে নিয়ে বাজারে খবর অনেক রকম ছড়িয়ে দেওয়া ছিল। কিছু এরকম পেটোয়া মিডিয়াও আছে ওদের বিরুদ্ধে, বিশেষত কংগ্রেস, শিবসেনা, উদ্ধব গোষ্ঠী এবং শরদ পাওয়ার গোষ্ঠী। শরদ পাওয়ার তো এমনিতে মহারাষ্ট্র খুব পাওয়ারফুল লোক, তাদের যে পরিচিত মিডিয়া আছে তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের খবরও প্ল্যান করেছিল। তো সেইগুলো আর ফাইনালি সত্যি হয়ে ওঠেনি। যে তারা চেয়েছিল না কোনোভাবে যদি একনাথ শিন্দেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বাইরে রাখা যায়, তাহলে বিজেপিকে একটা ধাক্কা দেওয়া যাবে এই মুহূর্তে। কারণ আগামী দিনে তাহলে যে আবার নির্বাচন হবে ভবিষ্যৎগুলোতে, সেইগুলোতে মহারাষ্ট্রে আমাদের একটা অন্যরকমের জোট তৈরি হবে। কিন্তু একনাথ শিন্দে হয়তো শেষ মুহূর্তে শুনেছে যে না, বুঝতে পেরেছে যে না, এটা করা ঠিক হবে না, এবং তার পিছনে কারণ আছে। সেই কারণটা হচ্ছে ভিতরের খবর। কারণটা হচ্ছে ওর যে এমএলএরা আছে, আর যে সমস্ত এমএলএ, ওর যে টোটাল 56 জন এমএলএ আছে, 56 জন এমএলএর মধ্যে সবাই চেয়েছে যে না, একনাথ শিন্দে মন্ত্রিত্বে থাকুক। তারও পিছনে অঙ্কটা হচ্ছে একনাথ শিন্দে যদি মন্ত্রিত্বে না থাকে, বা কোনো কারণে জোট থেকে বেরিয়ে আসে, বা জোটে থাকবে কিন্তু মন্ত্রিত্বে কেউ যাব না, তাহলে একনাথ শিন্দে ডেপুটি চিফ মিনিস্টার হলে বাকি যে কজন মন্ত্রী তারা পাবে, সেখানে তারা সুযোগ পাচ্ছে না। ফলে তাদেরকে 5 বছর ওই এমএলএ হয়েই থাকতে হবে, তার সুযোগটা, সেটা একটা চাপ একনাথ শিন্দের উপর ছিল যে না, আপনাকে সরকারে যেতেই হবে। এবং সাধারণ সমর্থকদের একটা চাপ ছিল যে আপনি জোটে আছেন, অতএব জোটের সরকারে আপনার যাওয়া উচিত, নাহলে আমাদের এইখানে কোনো গুরুত্ব থাকবে না। এইটা আসলে পিছনের মূল অঙ্কটা কাজ করেছে। ফলে ওর উপর প্রচণ্ড একটা প্রেশার ছিল যে না, আপনাকে সরকারে যেতেই হবে। এমএলএদের প্রেশার ছিল, আর বিশেষত যে সমস্ত এমএলএ আছে, মানে 56 জনের তো কম নয়, 56 জন এমএলএর মধ্যে তাদের যে বিশাল সংখ্যার সাপোর্টার্স আছে, মানে সাপোর্টার্স আছে, সেই সাপোর্টার্সরাও, ফলে সেখানে যে তাদের হয়ে বলেছে, তাদের হাতে শিখিয়ে দিয়েছে সব, যা বলতেই বলতে হবে যে আপনারা বলবেন যে না, আপনাকে সরকারে যেতে হবে। তো ফাইনালি একনাথ শিন্দে সরকার আসতে বাধ্য হয়েছে এবং ডেপুটি চিফ মিনিস্টার হিসেবেই সে শপথ গ্রহণ করেছে।
তো এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা ছিল আজাদ ময়দানে। গতকাল বিকেলে আমি দেখছিলাম ভিডিওটা। সেখানে এই যে এনডিএ বা এই যে মহায়ুতি এদের সমস্ত যে শরিক দলের যে সমস্ত নেতারা এবং যে আপনার কি বলে কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রীরা সেখানে উপস্থিত ছিল এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিল, সেটা দেখা যাচ্ছিল। আমি বলতে পারি কে কে উপস্থিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর হচ্ছে যে রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এরা উপস্থিত ছিল। চিফ মিনিস্টারদের মধ্যে সবাই উপস্থিত ছিল। যাদেরকে সামনে দিকে দেখা যাচ্ছিল তারা হচ্ছে যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। এরাও গেছিলেন, বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, তারা তো এই জোট শরিক, এনডিএ জোটের শরিক, তারাও গেছিলেন, দেখা যাচ্ছিল ছবিতে। এবং হিমন্ত বিশ্ব শর্মা আসামের, তারপর আপনার ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের, এবং ভজনলাল শর্মা, মোহন মাঝি, মোহন যাদব, সব একসাথে দল বেঁধে 19 জন চিফ মিনিস্টার সেখানে উপস্থিত ছিল। এবং বিভিন্ন যে সমস্ত সেলিব্রিটি, মুম্বাই বেস সেলিব্রিটি, তারাও সব উপস্থিত ছিল, দেখা যাচ্ছিল। শাহরুখ খান, সঞ্জয় খান, সঞ্জয় দত্ত এবং মুকেশ আম্বানি, তারপর বিড়লা, তারাও সব উপস্থিত ছিল। এবং ছিল সচিন তেন্ডুলকরও ছিল। তো ফলে কুমার মঙ্গলম বিড়লা, এরা সবাই ছিল। তো ফলে একবারে যত যেখানে যাকে বলে বড় বড় সেলিব্রিটি, সিনেমা সেলিব্রিটি, খেলোয়াড় সেলিব্রিটি এবং হচ্ছে যে বিজনেস হাউসের যে সমস্ত তাদেরকে কিন্তু ওখানে দেখতে পাওয়া গেছে এবং তারা সেই অনুষ্ঠান অংশগ্রহণ করেছে। এবং তারপরে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার পরে দেবেন্দ্র ফডনবিস যেটা কালকে বলেছেন, সেটা উনি যে ওই লড়কি বহন যোজনা একটা চালু করেছেন ওখানে, যেটা মধ্যপ্রদেশে চালু করেছেন শিবরাজ সিং চৌহান, লাডলি বহিন যোজনা, এরকম ওখানে লড়কি বহিন যোজনা এখানে 1,500 টাকা করে দেওয়া হতো, সেটা এখন বাড়িয়ে 2,100 টাকা করে করা হবে এবং 600 টাকা বাড়িয়ে 2,100 করে সমস্ত ওই যারা লড়কি বহন যোজনা যাদের নাম আছে তাদেরকে সেটা দেওয়া হবে। এটা উনি সেটা কালকে সেটা বলেছেন। এবং তারপরে এখানে টোটাল মন্ত্রিত্ব পাবে আপনার প্রায় 39 জন সমস্ত মন্ত্রিত্ব পাবে। টোটাল 43 জন মন্ত্রিত্ব হবে। 288 মধ্যে 43 জন, 230 মধ্যে 43 জন এদের। তো সেই 43 জন মন্ত্রী হবে। কিন্তু এই 3 জন ছাড়া, মানে দেবেন্দ্র ফডনবিস, একনাথ শিন্দে, অজিত পাওয়ার, মুখ্যমন্ত্রী, 2 জন ডেপুটি চিফ মিনিস্টার বাদ দিয়ে আর কারো কিন্তু ওর চেকিং হয়নি। সেটা নিয়ে তিনি বলেছেন যে খুব শীঘ্রের মধ্যে আমরা নিজেরা বসে বাকি যে 40 জন মন্ত্রীর নাম বিভিন্ন দল থেকে, সেটা আমরা সিদ্ধান্ত নেব। এবং সেটা সিদ্ধান্ত নিয়ে বলছেন যে এরপরে যে অধিবেশন হবে, নাগপুর অধিবেশন হবে, বলছেন দি ক্যাবিনেট এক্সপানশন উইল হ্যাপেন বিফোর দ্য উইন্টার সিজন ইন নাগপুরে হচ্ছে যে একটা ওই শীতকালীন সেশন হবে বা নাগপুরে কোনো মিটিং হবে, তার আগে এই যে ক্যাবিনেট এক্সপানশন, বাকি যে 40 জন ওখানকার বিভিন্ন দপ্তরের মন্ত্রীর নাম, সেগুলো সব ঠিকঠাক হবে। যদিও একনাথ শিন্দে হোম মিনিস্টার দাবি করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রিত্বের দাবি করেছেন, বলেছেন যখন উনি চিফ মিনিস্টার ছিলেন, দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী, তখন উনি হোম মিনিস্টার ছিলেন। তো তখন শোনা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে বলেছে আপনি আরবান ডেভেলপমেন্ট এবং আরও যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে সেগুলো আপনি পাবেন না, যেগুলো আগের বারে আপনার ছিল। তা সেগুলো দেবেন্দ্র ফডনবিস নেবে। তা সেগুলো এখনও কিছু ঠিক হয়নি, সেগুলো আগামী দিনে অবশ্য ঠিক হবে যে কে মন্ত্রিত্ব পাচ্ছে আরও এবং অন্যান্য দপ্তর কে কীভাবে পাচ্ছে। তো বিভিন্ন নাম শোনা যাচ্ছে, নীতিশ রানে, রাহুল একজন আছে, উনি স্পিকার ছিলেন উনি, এবং বিভিন্ন নাম শোনা যাচ্ছে। তো তাদের মধ্যে কেউ পাবে, কেউ পাবে না, এটা হতেই পারে। এখন এটা নিয়ে একটা সমস্যা হয়েছিল কি, যে একনাথ শিন্দে দাবি করেছিল যে একজন দলিত কমিউনিটি থেকে নেওয়া হোক, যেহেতু দেবেন্দ্র ফডনবিস ব্রাহ্মণ কমিউনিটি এবং অজিত পাওয়ার এবং একনাথ শিন্দে দুজনে মারাঠা কমিউনিটি। তো সেই সমস্ত দাবি কিন্তু দোপে টেকেনি এবং কালকেই শপথ গ্রহণের পরেই একটা ক্যাবিনেট মিটিং হয়েছে, 3 জন বসে সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা হচ্ছে ওখানে পুনাতেই এক ভদ্রলোকের ওয়াইফ, সে হচ্ছে যে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে তার চিকিৎসা করার জন্য সাহায্য চেয়েছিল, ঠিক আছে, সেই চিকিৎসা করার জন্য সাহায্য চেয়েছিল এবং তাকে সেই ক্যাবিনেট মিটিংয়ের প্রথম মিটিংয়েই তাকে 5 লাখ টাকা তার চিকিৎসার জন্য তাকে সাহায্য করা হবে, ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য তার হাজব্যান্ডের
সেটার জন্য চিকিৎসার জন্য 5 লাখ টাকা টাকা দিয়েছে, যা প্রথম সিদ্ধান্ত হয়েছে। তো এইভাবে কালকে মোটামুটি এই 2 সপ্তাহের সাসপেন্সের অবসান ঘটেছে এবং দেবেন্দ্র ফডণবীস সকালে ওখানে মিটিংয়ে যাওয়া, মানে ওই সভাস্থলে যাওয়ার আগে ওখানে যে বিখ্যাত সিদ্ধিবিনায়ক গণেশ মাতা দেবী মন্দির, মাম্বাদেব মন্দির, সেখানে যে পুজো দিয়েছেন, পুজো দিয়ে তারপর ওই সভাস্থলে গেছিলেন। একনাথ সিন্ধে তো বালা সাহেব ঠাকরের নাম প্রথমে করে তাকে সত্যি জানিয়েই হচ্ছে যে শপথ গ্রহণ করেছেন। তো সেই সময়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিকে চেয়ে দেখছিলেন যে কী ব্যাপার হলো। প্রচলিত যে শপথ বাক্য পাঠের যে লিখিত বয়ান, সেই লিখিত বয়ানের বাইরে ওটা উনি বোধহয় মুখস্থ করেছিলেন, সেটা বলে তারপর লিখিত বয়ানটা শুরু করলেন। আর শপথ বাক্য পাঠ করেছিলেন ওখানে যিনি গভর্নর, মহারাষ্ট্রের গভর্নর সিপি রাধাকৃষ্ণন। তো এইভাবেই কালকে সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়ে কালকেই যে মহারাষ্ট্রের যে মন্ত্রিত্ব আগামী 5 বছরের জন্য 2024 থেকে 2029 পর্যন্ত সেইটা ফাইনাল হলো এবং এই সরকারটা অবশ্যই চলবে, কারণ বিজেপি প্রায়ই একক সংখ্যাগরিষ্ঠ আছে। অজিত পাওয়ারকে বাদ দিলেও এবং একনাথ সিন্ধে যে জিতেছে সেখানে যে তার যে 56 জনের তবে 7 জন তারা বিজেপির ক্যান্ডিডেট, কিন্তু একনাথ সিন্ধে সিম্বল দাঁড়িয়েছে, কারণ সেখানে তাদের সেরকম যোগ্য প্রার্থী ছিল না বলে বিজেপি সেটা শর্ত দিয়ে তাদেরকে সেখানে দাঁড় করেছে। ফলে ঘুরিয়ে ফিরে দেখা যায় 132 5 137 সাথে 143 জন বিজেপির ঘুরিয়ে ফিরে আছেই। তবে এই সরকার 5 বছর চলবে সেটা নিশ্চিন্তে বলা যায়। এবং দেবেন্দ্র ফডণবীস একজন খুব কুশল নেতা এবং কুশল প্রশাসকও। 2014 সালের প্রথম তিনি যখন 5 বছরের মুখ্যমন্ত্রী হন, সেটা নরেন্দ্র মোদী তাকে তুলে এনেছিলেন, মানে খুব সাধারণ থেকে। তার শিক্ষাগত যোগ্যতাও ভালো, এখানে পড়াশোনা করেছেন, LLB পাস করেছেন, উকিল, এবং বিদেশে MBA পাস করেছেন, জার্মানি না কোথার থেকে MBA পাস করেছেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার থেকেও তিনি কারোর থেকে কোনো অংশ কম নন। খুব মাইল্ড পারসন এবং খুব সহজ সঙ্গে বিষয়ে কথাবার্তা বলেন। সাংবাদিকদের সঙ্গে তার খুব সম্পর্ক বলে, বিভিন্ন সংবাদ তার যে কথোপকথনগুলো শোনা যায় সেগুলো সত্যি খুব ভালো। আগামী দিনে মহারাষ্ট্রে খুব ভালো উন্নতি হবে। মহারাষ্ট্রের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পরিষ্কার তিনি বলেছেনও যে মহারাষ্ট্রের মানুষ যে কমিটমেন্ট নেই, আমরা মহারাষ্ট্রের মানুষের কাছ থেকে এই ব্যাপকভাবে ভোটে জিতেছি। আমরা এই 3 দল মিলিয়ে এবং আরও যারা ছোটো ছোটো দল মিলিয়ে আছে সবাই মিলে এককভাবে কাজ করে মানুষের সেই যে আমাদের কাছে যে এক্সপেকটেশনটা, যে আমাদের কাছে যে আশাটা, সেই আশাটা আমরা পূরণ করব। ধন্যবাদ, নমস্কার।